গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব বুদ্ধদেব গুহের লেখা ঋজুদা সিরিজের উপন্যাস ঋজুদার সঙ্গে সেশেলসে, পর্ব 1। স্কুল থেকে ফিরতেই মা বললেন, রিজু ফোন করেছিল, তোদের সকলকে যেতে বলেছে, আগামীকাল সন্ধেবেলা রাতে ওখানেই খেয়ে আসতে বলেছে। সন্ধেবেলা? হ্যাঁ, 6 o'clock শার্প। সেটা না বললেও হতো, মনে মনে বললাম। ঋজুদার সঙ্গে এতদিন ঘুরছি আর সময় জ্ঞান হয়নি কি তার? পারলে 5 মিনিট আগেই পৌঁছাবো, পরে যায়নি কখনো। কিন্তু ওরা মানে? জিজ্ঞেস করলাম মাকে। জুতো খুলতে খুলতেই জিজ্ঞেস করলাম, ওরা মানে আমি কি করে জানবো? তোদের পুরো দলই হবে। মানে তিতির ফিরেছে কি নাকি? আমি উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলাম। আশ্চর্য তো, তা আমি জানবো কি করে? সে গেছে কোথায়? মা বিরক্তি গলাতে বললেন। বাহ, সে তো কবেই দিল্লি চলে গেছে, জেএনইউতে পড়ে তো এখন। তা কেন পড়বে না? পড়াশোনাটা তো সে তো তোমাদের মতো নয়। ভালো মেয়ে, ভালো করেছে। আর তোমরা তো বনে বাদারে ঘুরে ঘুরেই দিন কাটাচ্ছ। তোমাদের রিজুদাই তো তোমাদের তার সব সম্পত্তি দিয়ে যাবে, তাই ভাঙ্গিয়েই চলবে। তোমাদের আর চিন্তা কি ভাবছ তাই? আমি বললাম, হ্যাঁ, রিজুদা বলে লেখাপড়া করে যে গাড়ি চাপা পরে সে। তাছাড়া জীবনে স্কোয়ার হতে হয়, শুধু বুকওয়ার্ম হলেই হয় না। তুমি তুমি না বলো যে আমাকে পূর্ণ মানুষ হতে হবে? রবীন্দ্রনাথ যেমন মানুষ হওয়ার কথা বলতেন। হ্যাঁ, তা তো বলেই, কিন্তু এমন করে রিজুর সঙ্গে বনে বনে ঘুরে বেড়ালে আর পূর্ণ মানুষ হতে হবে না, বন মানুষ হবে। পূর্ণ বন মানুষ। মা বললেন। তারপরে বললেন, এবার দয়া করে খেয়ে নিয়ে আমাকে ধন্য করো। বড় মামা দুপুরে আম পাঠিয়েছেন নবীনকে বহরমপুর থেকে, আর মাখন্দি পাটিসাপটাও দিয়ে গেছেন। আমি বললাম, বাহ, ফার্স্ট ক্লাস, কিন্তু নোনতা কিছুই নেই। সত্যি রিজু বোসের যোগ্য চেলা হয়েছিস বটে, খাদ্যরসিক। তারপরে বললেন, আছে ডালপুরি। ডালপুরি খাবো কি দিয়ে? আলুর দম। তারপর স্বগোক্তি করে বললাম, আমার একটাই চিন্তা, ঋতুদা আবার না ভট ভটকাইটাকে সঙ্গে নিয়ে নেয় এবারেও। নীনিকুমারীর বাঘ মারতে গিয়ে কি কেলোটাই না করেছিল। ঋজুদার লাই পেয়ে পেয়ে ও দিনে দিনে একেবারে আনম্যানেজেবল হয়ে উঠেছে। নাগাল্যান্ডের কাংপোকপিতে কেউ কি কম ঝামেলা করেছিল? সেসব তুমি আর তোমার ঋজুদাই বোঝো। এবার হাত মুখ পা ধুয়ে দয়া করে খেয়ে নাও। আলুর দমটা মাখোমাখোই করেছি, তুই যেমন ভালোবাসিস। আমি আমার মাকে জড়িয়ে ধরে বললাম, এই নইলে আমার মা। ইউ আর গ্রেট মা। যা ভেবেছিলাম ঠিক তাই। বিশপ লেফ্রয় রোডে পৌঁছে দেখি তিনি আমার আগেই পৌঁছে গেছেন, আর রিজুদা যথারীতি বাড়ি নেই। তবে ঘড়ির দিকে চেয়ে দেখলাম 10 মিনিট দেরি আছে, আর রিজুদা ঠিক সময়ে এসে যাবে। কারণ রিজু বোস কথা দিলে বা সময় দিলে তার ডেড বডিও কথা এবং সময় দুই রাখবে। গদাধর বলল, তিনি এই এলেন বললে, তোমরা কি খাবে তাই বলো। একটু লেমন কোয়াশ করে দিব কি, আর 4টে করে কেসি দাসের রসগোল্লা? সে প্রশ্নের জবাব না দিয়েই বললাম, রাতে কি না খাওয়াবার মতলব করছো নাকি? তোমার বাবু কি এতই গরিব হয়ে গেলেন? আরে না না, সে কি কথা গো, আমার বাবু কোনো শত্রুরের অভিশাপে গরিব হবেন। তুমি নোক মোটেও ভালো নয় গো রদ্দুর দাদা। আজ অবধি একদিনও কি এমন হয়েছে যে রিজু বোসের বাড়ি এয়ে পেট পুরে না খাইয়ে গিয়েছ তোমরা কেউ? আমি রদ্দুর বাবু নই, আমার নাম রুদ্র। তোমার কি ভীমরতি ধরেছে? ওই হলো গিয়ে, আমি তোমাকে আজ রোদ্দুর বলেই ডাকব। সে আবার কি কথা? হ্যাঁ, আমার ওই নামটাই এককেনে পছন্দ। ভটকাই বলল, রোদ্দুর না বলে বরং ওকে অন্ধকার বল। তারপরে বলল,
তোমার বয়স ককুরি হলো গো গদাধর দাদা? তা 3-4 কুড়ি হবে বই কি, তবু বুদ্ধি পাকল না। তোমার রদ্দুরবাবু যে লোক খারাপ তা বুঝতে তোমার এত বছর লাগলো। এ সময়ে ডোরবেলটা বাজল। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে ভটকাই মালিককে তেল মারা ডোবারম্যান কুকুরের মতো লেজ নাড়তে নাড়তে দৌড়ে গিয়ে দরজা খুলল। খুলেই সঙ্গে সঙ্গে অ্যাবাউট টার্ন করেই ঘরের ভেতর সেধিয়ে গিয়ে আমার দিকে ফিরে প্রায় কাদো কাদো মুখে বলল, এক সাহেব এসেছে। সাহেব দেখলে ভটকায়ের অবস্থা মুখে নুন পড়া জোকের মতো হয়ে যায়। বাইরে না দেখলেও মনে মনে খুবই খুশি হলাম আমি। এগিয়ে গিয়ে দেখি এক সাহেব দরজায় দাঁড়িয়ে। চেহারা দেখে মনে হলো না ইংরেজ বলে, তবে কোথাকার মানুষ আমি ঠিক বুঝলাম না। আমি অবশ্য কতটুকুই বা বুঝি। সাহেব তার হাতের পাতেক ফিলিপ ঘড়িটার দিকে এক ঝলক চেয়ে বললেন, এম আই আর্লি? ইজ ইট মিস্টার বসিন? বললাম, প্লিজ কাম, হি উইল বি হিয়ার এনি মোমেন্ট, প্লিজ বি সিটেড। তারপর সাহেবকে আমার আর ভটকায়ের পরিচয় দিয়ে আমরাও বসলাম। সাহেব কিন্তু নিজের পরিচয় দিলেন না আমাদের। আগন্তুক সাহেব মাঝবয়সী, ছিপছিপে, পরনে একটা নীল জিন্সের ট্রাউজার এবং উপরে লাল রঙা গেঞ্জি, ব্যাংলনের, চোখে রিমলেস চশমা, প্লাস্টিক লেন্সের। তার রং হালকা হলুদ, পায়ে নীল মোজা এবং হালকা খয়েরি রঙা মোকাসিন। চেহারাটা ধূর্ত ধূর্ত। সাহেব তিনি বিলক্ষণ, কিন্তু ইংরেজ নন। কোন দেশে তা বুঝলাম না, তবে বুঝলাম যে আমাদের চেহারা ছবি সাহেবের বিশেষ পছন্দ হলো না। আমাদের দুজনের দিকে সদিগ্ন চোখে তাকাতে লাগলেন উনি বারবার। ভাবলাম বয়ে গেল, আমরা ওর জামাই থোড়াই হতে যাচ্ছি। ভটকাই আবার আজকে ডান পায়ে লাল আর বা পায়ে নীল মোজা পরে এসেছিল ভুল করে। সম্ভবত আমার চেয়ে আগে রিজুদার বাড়িতে পৌঁছানোর তাগিদেই এমন ভুলটা করেছিল। আমার অ্যাডিডাসের হলুদ গেঞ্জির ডান কাঁধের কাছে ছেঁড়া ছিল কিছুটা। সাহেব সবই লক্ষ্য করলেন তীক্ষ্ণ দৃষ্টিতে। সাহেব মাঝে মাঝেই বুনো শুয়োরের মতো একটা ঘোত ঘোত আওয়াজ করছিলেন নাক দিয়ে, তবে খুব আস্তে। আর তারই সঙ্গে নিকার বোকারের লাল রঙা ইলাস্টিকটাকে টেনে টেনে বারবার উপরে তুলছিলেন। আমি ভাবলাম সাহেব বাতিগ্রস্ত। ভটকায়ের দিকে তাকালাম। ভটকাই তার বেগুন চড়া চোখের নীরব দৃষ্টি দিয়ে আমার ভাবনাকে সমর্থন করল। এমন সময় ডোরবেলটা আবারও বাজল। ভটকাই গিয়ে খুলল আবার। রিজুদা ঘরে ঢুকেই বলল, হাই মশিয়ে পপাদু, আই এম ফুললি সরি। তারপরে বলল, হাউ লং? অনলি এ কাপল অফ মিনিটস। মশিয়ে পপাদু বললেন। রিজুদা মশিয়ে পপাদুর চোখ মুখ দেখেই বুঝেছিল যে আমাদের তার বিশেষ পছন্দ হয়নি। তাই হুড়হুড়ে আমাদের গুণপনার কথা সবিস্তারে বলতে লাগলো মশিয়ে পপাদুকে। লজ্জাই করতে লাগলো আমার। এমনকি নির্লজ্জ ভটকায়ের মুখ দেখে মনে হলো তারও লজ্জা করছে। রিজুদাই যেন আমাদের ভিজিটিং কার্ড। এমন সব ভালো ভালো কথা বলছে আমাদের সম্বন্ধে ওই বুনো শোর মার্কা পপাদুকে যে কাছাকাছি কোনো মেয়ের বাবা থাকলে আমাদের দুজনের একজনকে জামাই না করে ছাড়তেনই না। পপাদু সাহেব বড় ঘন ঘন ঘড়ি দেখেন। এও যেন নাক ঘোত করার মতোই আরেক বাতিক। এবার মশিয়ে পপাদু তার হাতের ব্রিফকেসটি খুলে একগোছা প্লেনের টিকিট বের করে আনলেন। তারপর একটা প্লাস্টিকের ফোল্ডার। বললেন, এতে $5,000 আছে। আমার সঙ্গে আপনার সেখানে দেখা না হয় ভালো। আমি সেখানেও থাকবো না, থাকবো মরিশাসে হয়তো, অথবা পারিতেই ফোনেই যোগাযোগ রাখবো। আমার মোবাইল ফোনের নাম্বারটা রেখেছেন তো ঠিক করে? সেখানে পৌঁছানো মাত্র ওখানকার কন্ট্রাক্টরের নাম, ঠিকানা, ফোন নম্বর সব দিয়ে দিবে, যে আপনাকে এয়ারপোর্টে রিসিভ করবে। আমারই লোক। সে কিন্তু নিয়ে যাবে না আপনাকে সঙ্গে করে, একটা ক্যাব নিয়ে নেবেন। গতবার আপনি যে বাড়িতে উঠেছিলেন
মাহি এয়ারপোর্টের একেবারেই গায়ে। সেই বাড়িতে নেমে ক্যাব ছেড়ে দিবেন। ক্যাব চলে গেলেই একটা কালো টয়োটা গাড়ি এসে আপনাদের তুলে নিবে। এয়ারপোর্টের দিক থেকে আসবে। আপনারা ওখানে পৌঁছলে আপনাদের যা কিছু দরকার, আর্মস অ্যামুনিশন শুদ্ধ আমার কন্টাকি জুগিয়ে যাবে, মানে যদি দরকার হয়। আর ওর ডলারের দরকার হলে তাও সে দেবে। মুশিয়ে পপাদু হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, এবার আমি উঠব, একজনের সঙ্গে দেখা করার আছে। তারপর বললেন, কতদিনের মধ্যে কাজটা শেষ করতে পারবেন বলে মনে হয়? রিজুদা বলল, ফ্র্যাঙ্কলি স্পিকিং, নো আইডিয়া, তবে যত তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরে আসার চেষ্টা করব। মসিয়া পপাদু বললেন, আমার কাজটা কিন্তু হওয়া চাই মিস্টার বোস। রিজুদা উঠে দাঁড়িয়ে বললেন, হবে। তারপরেই বলল, কাল যাওয়ার আগে একটা ফোন করলে আপনার কন্ট্রাক্ট সম্বন্ধে আর একটু বিস্তারিত কথা বলে নিব। ঠিক আছে। আমি একটু অবাকই হলাম। কোথায় যাবে, কোন বিদেশে তাও অজানা, কি কাজ তাও জানা নাই। আর্মস অ্যামুনিশনের প্রশ্ন যখন উঠছে তখন কাজটা যে বিপজ্জনক তাতেও সন্দেহ নেই। কিন্তু কাজটা যে হবেই এমন গ্যারান্টি রিজুদা যে কলকাতার বিশপ লেফ্রয় রোডে বসেই দেয় কি করে, তা একটুও বুঝলাম না। তাছাড়া রিজুদা ভদ্রলোককে আর একটু বসতেও বলল না, চা কফিও কিছু খেতে বলল না। অবাক হওয়ারই কথা। ভটকায় আমার চেয়েও বেশি অবাক হয়ে হা করে চেয়ে রইল রিজুদার মুখে। রিজুদা মশিয়ে পপাদুকে ল্যান্ডিং অবধি গিয়ে দিল, সঙ্গে চামচে ভাইটেও গেল। ফিরে এসে ড্রয়িং রুমে ঢুকেই বলল, কথাযোদ্ধা, এই সৈন্যদের কিছু খাইয়েছ? এই ভাবতেছিনো কি খাওয়াই। সে কি, তোমার ভাবনা শেষ হতে হতে ওরা যে আমার বাড়িঘর জ্বালিয়ে দেবে। তুমি কি চেনো না ওদের? রাতের জন্য কি রান্না হচ্ছে এখনো তো বললে না গদাধরদা। ভটকাই বলল, মাঝে পড়ে। সেই কথাই তো শুরু করেছিলাম, কিন্তু শেষ করার আর সুযোগ পেলাম কোথা। কে একটা হলুদ ব্যাঙের মতো দেখতে উটকো লোক এসে হাজির হলো যে। তা আজ রাতে রাত্রিসে হলুদ পোলাও। মিষ্টি তো? আমি বললাম, হ্যাঁ গো মিষ্টি, আমি কি এই প্রথম হলুদ? আর কি? ভটকাই ইন্টারাপ্ট করলো, আর ভাবা ইলিশ, ইলিশ মাছের, চিংড়ি মাছের কাকলেট, দই, রুই, রুই মাছের মাথা দেওয়া মুগের ডাল আর মুড়িঘণ্ট। ভটকাই বলল, তুমি কি গো গদাধরধা, বলেছ যে 4 কুড়ি বয়স হলো আর এটাও জানো না যে পোলাও দিয়ে মুড়িঘণ্ট খাওয়া যায় না? ও, তাও কি জানিনি নাকি? ভাতও করতেছি গোবিন্দভোগ চালের, জুই ফুলের মতো মুড়িঘণ্ট আর ডাল দিয়ে খাবে বলে। আর টক? ইলিশ মাছের মাথা দিয়ে টক করবে না? করবো তালে। গুড। আর কি, মধুরেন সময়েত নেই। ভটকাই আবার বলল, সেটা আবার কি মিষ্টি, কখনো তো নাম শুনিনি বাপের জন্মে। গদাধরদা বলল। তারপর বলল, না মধুরেন টেন নেই, তবে আছে কি সেই দাসের রসগোল্লা, রবি দাদা নিজে পাইতে দিচ্ছেন। রবি দাদাটা আবার কে? রিজুদা বলল, আরে কেসি দাসের রবি দাস, আমাদের নরেনের দাদারে, আমাদের সকলেরই রবি দাদা। ও, বুঝেছি। আর নেপাল চন্দ্রের রাবড়িও। শর্মার রাবড়িতে তো আবার তোমার পোড়া পোড়া গন্ধ লাগে। গদাধরধা বলল, এবারে আমার জন্য 1 কাপ লেবু দেওয়া, চায়ের লিকার দাও, আর এরা কি খাবে জিজ্ঞেস করে নাও তো গদাধরদা। তারপর নিজের কাজ করো গিয়ে, আমাদেরও কাজ আছে, ততক্ষণে আমরা তা সেরে ফেলি। ঠিক আছে। গদাধরদা আমাদের পরের প্রজন্মের ছেলে মেয়েদের মতো শেষ অক্ষর ফেলে দিয়ে শব্দ উচ্চারণ করে। গদাধরদা দিনকে দিন মডেস্ট হচ্ছে। ভটকাই বলল, আমের রিজুদা হেসে উঠলাম ভটকায়ের কথাতে। আমি বললাম, ইংরেজিতে একটু কম বলো ভটকাই, নইলে অন্যে ভাবতে পারে তোর খাদ্য হচ্ছে ফুডার। ভটকাই চুপ হয়ে গেল। গদাধরদা চলে গেলে রিজুদা ভটকাইকে বলল, গ্লোবটা বের করতো কাছের আলমারি থেকে।
ভটকাই লেজার্স কোম্পানির কারুকার্য করা কাচের আলমারি থেকে মস্ত বড় গ্লোবটা বের করে এনে সেন্টার টেবিলের উপরে রাখল। রিজুদা তখন আমাদের দুজনের দিকে তাকিয়ে থাকলো এক মুহূর্ত, তারপর বলল, আমি চাটা খেয়ে একটু পাইপ খাই, তোরা এই গ্লোবের মধ্যে একটা দেশ আছে, খুঁজে বের কর দেখি। দেশটা ভারত মহাসাগরের একটা দ্বীপপুঞ্জ, নাম। বলেই কি ভেবে বুক পকেট থেকে মবলা কলমটি তুলে নিয়ে স্লিপ প্যাডে ক্যাপিটাল লেটারে লিখল সিশেলস। তারপর বলল, একজন পর্তুগিজ ভদ্রলোক এই দেশটার কথা অস্পষ্ট করে উল্লেখ করেন তার প্লেন স্পিয়ার্সে। ভদ্রলোকের নাম ছিল আলবার্টো ক্যান্টিনো। প্লেন স্পিয়ার্স মানে কি? প্লেন স্পিয়ার হচ্ছে এই যে গ্লোব দেখছিস, তারই উত্তরসূরি, তারই পূর্বসূরি। প্লেন কাগজের উপরে বিভিন্ন স্পেয়ার বৃত্ত এঁকে বোঝানো হতো নর্থ পোল, সাউথ পোল, তারাদের অবস্থান। সে বৃত্তগুলোকে উপরে নিচে করে আবার অ্যাডজাস্ট করা যেত। এই প্লেন স্পিয়ার সামনে ফেলেই পালতোলা জাহাজের নাবিকেরা সমুদ্রে সমুদ্রে ঘুরত তখন। ভটকায় বানান করে বলল, সিশেলস। এ আবার কি দেশ রে বাবা? দেশের নাম সাইকেল। সাইকেল হয় নাকি অক্ষরগুলো জুড়লে? রিজুদা একটু বিরক্তির গলাতে বলল। খুব খুশি হলাম ভটকায়ের কিঞ্জে ঠেনেস্তা দেখে। রুদ্র, বললাম, সিকেলস। তাও নয়। নয় কেন? কারণ শব্দটা ফর্সি, উচ্চারণ সেশেলস। আমরা বোকা বনে গেলাম। এবারে খুঁজে বের কর দেশটাকে গ্লোবে, ভারত মহাসাগরে, ভারত উপমহাদেশ আর আফ্রিকা মহাদেশের মধ্যে। তারপর ইজি চেয়ারে গা এলিয়ে বসে পাইপটা ভরে নিয়ে ধরালো। গোল্ড ব্লক পাইপ টোবাকোর মিষ্টি গন্ধে ভরে গেল। এদিকে গোলাকৃতি গ্লোবটাকে চাটি মেরে মেরে ভটকায় প্রায় ফ্ল্যাট করে আনলো। কিন্তু ভটকায়ের সাইকেল বা আমার সিকেলস এবং রিজুদার সেশেলসকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না। রিজুদা কি যেন ভাবছিল বুদ্ধির গোড়াতে পাইপের ধোয়া দিতে দিতে অন্যমনস্ক হয়ে। হঠাৎই যেন মনে পড়ে যাওয়াতে বলল, কি হলো রে, পেলি? কি আবার হবে? পবন নন্দন হনুমানকে বললেও খুঁজে পেতেন না, আমরা তো কোন ছাড়। ভটকায় বলল। মানে? ঋতুদা অবাক হয়ে বলল। মানে গন্ধমাদন পর্বতের মধ্যে যদি বা বিশল্যকরণী খুঁজে পাওয়া যায়, ভারত মহাসাগরে তোমার সেশেলস খুঁজে পাওয়া অসম্ভব, আমি বললাম। ভটকায় জোর দিয়ে বলল, ইম্পসিবল ইজ এ ওয়ার্ড ফাইন্ড ইন এ ডিকশনারিজ অফ ফুলস, রিজুদা বলল। তারপর রিজুদা তার ইজি চেয়ারে উপরে সোজা হয়ে বসে বলল, আন দেখি এদিকে। গ্লোব নিয়ে আমরা দুজনেই রিজুদার কাছে গেলাম। যেতেই রিজুদা দেখিয়ে দিল আমাদের। তবে চোখে আঙ্গুল দিয়ে না দেখালে দেখা আদৌ যেত না হয়তো। সর্ষে দানার চেয়েও ছোট ছোট প্রায় অদৃশ্য কতগুলো দ্বীপ, দারুচিনি, লবঙ্গ এবং নানা মশলার দেশ জাঞ্জিবার আর মরিশাসের কাছে। আমরা লজ্জিত হয়ে মাথা নিচু করলাম। রিজুদা বলল, তোরা কি ভাবিস দেশ মানেই হাজার হাজার মাইল লম্বা চওড়া হতে হবে? ইউরোপে গেলে দেখবি একদিনের গাড়ি করে 4টি দেশ পেরিয়ে গেলি। দেশ তো বড় শুধুমাত্র দেশের আয়তন দিয়ে হয় না রে, দেশ বড় হয় সেই দেশের মানুষের চরিত্র দিয়ে, জ্ঞাতাভিমান দিয়ে, দেশপ্রেম দিয়ে। তারপর একটু চুপ করে থেকে বলল, এই সেশেলসের রাজধানী যে দ্বীপটিতে, তার নাম মাহে। রাজধানীর নাম অবশ্য ভিক্টোরিয়া। সে দ্বীপ 17 মাইল লম্বা আর 3 মাইল চওড়া, অর্থাৎ 51 একর বর্গ মাইল। বোঝ তাহলে। তাই এই পুচকে দেশ নিয়ে আমরা কি করব? দেশ দেশ পুতুল খেলবো নাকি? হেসে ফেলল রিজুদা ভটকায়ের ফাজলামিতে। ওই মশিয়ে পপদু মানুষটিকে, ভটকায় বলল। ছটফট করছিল ও জানবার জন্য। সময় সবই জানতে পারবি, মানে তুই যখন আমাকে আর রুদ্রকে দমদমের এয়ারপোর্টে ছাড়তে যাবি।
ঋজুদা বলল। ভটকায়ের মুখটা একেবারে কালো হয়ে গেল। তুতলে বলল, তাহলে আমি কি যাব না? না, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয় তা কি জানো না? এবারের ব্যাপারটা খুবই ডেঞ্জারাস। তোমাকে এবারে হয়তো নেওয়াটা সম্ভব হবে না ভটকাই, সরি। ভটকায় গরমে দুধে ফেলা মুড়ির মতনই চুপসে গেল। পরক্ষণে তেড়ে ফুরে বলল, মিনিকুমারের বাঘ মারতে যাওয়া বা কাংকপিতে চুরি যাওয়া হিরে উদ্ধার করতে যাওয়া কি খুব কম বিপজ্জনক ছিল? গদাধরদা হাতের ট্রেতে ঋজুদার জন্য 1 কাপ চায়ের পাতলা লিকার নিয়ে এসে ঋজুদাকে দিয়ে আমাদের বলল, দাদা বাবুরা, তোমরা এসো দেখে নিয়ে এবার খাবার ঘরে। খাবার নাইগো দিচ্ছি। এখানে কি দোষ করলো? মনমরা ভটকায় বলল। নতুন কার্পেটে এসে তো দেখতিস না, রসগোল্লার রস টস ফেলে তাকে তো দিবে একেবারে এক্কিরি চিক্কিরি চৈটকে। তোমায় নিয়েই তো আমার ভয়টা বেশি, বড় টেলা তুমি। অগত্যা ভটকা এলো আমার পেছন পেছন। আসার আগে আমার সঙ্গে ঋজুদার একটি চকির দৃষ্টি বিনিময় হয়ে গেল। ভটকাইটা আজকাল এমনই চালু হয়েছে যে সেদিকেও তার দৃষ্টি এড়ালো না। বিড়বিড় করে খাওয়ার ঘরে যেতে যেতে বলল, সেসব দিন চলে গেছে। ভটকাইকে এখন আর তোমাদের লাইবিলিটি বলে ভেবো না। এখন আমি তোমাদের অ্যাসেট। আমাকে না নিয়ে উপায় আছে তোমাদের কোনো? কলকাতা থেকে বম্বে সান্টাক্রুজ এয়ারপোর্টে আসতে আসতে ঋজুদা আমাকে আর ভটকাইকে একটু ব্রিফ করলো। সান্টাক্রুজে পৌঁছে আমরা শাটল বাস ধরে সাহারের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাব। তারপর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ধরে যাব সেশেলসের মাহেতে। ঋজুদা বলেছিল 1959-এ যখন প্রথমবার সেশেলসে আসে তখন তানজেনিয়ার দারেস সালাম যাওয়ার পথে নেমেছিল কয়েক ঘন্টার জন্য। তখন এয়ার ইন্ডিয়ার ওড়ানোর সেশেলস হয়ে দারেস সালামে যাওয়ার পাথা ছিল। কেনিয়ার নাইরোবি যেতে পারত অবশ্য। পরে আরেকবার সেশেলসে এসেছিল ঋজুদা ছুটি কাটাতে। 15 দিন ছিল আফ্রিকা ফেরত। ঋজুদা আমাদের যা বলল তার সারাংশ এরকম। সেশেলস দ্বীপপুঞ্জের ভৌগোলিক অবস্থান নাম মাডাগাস্কারের উত্তরে বিষুবরেখার 4 ডিগ্রি দক্ষিণে। পুরানো দিনে যেসব চালু জলপথ ছিল সে পথে যেতে আসতে ওই সর্ষে দানার মতো দ্বীপপুঞ্জ কোনো নাবিকেরই চোখে পড়ত না। পশ্চিমের আরব দেশ, পূর্বের ইন্দোনেশিয়া, আগের সুমাত্রা ও জাভা থেকে আসা জাহাজের কিছু কিছু নাবিক মিষ্টির জল ও খাবারের খোঁজে এই দ্বীপপুঞ্জের 2-1টি ছোট দ্বীপে নেমেছিল। তারা যে আদৌ নেমেছিল তা অনুমান করেন ভৌগোলিকরা অনেকদিন পর সেখানে কিছু কবরের খোঁজ পেয়ে। এই দ্বীপপুঞ্জের মধ্যে একটি দ্বীপ যার নাম আমিরান্টেস দেখতে পান। সেই কারণে সেই দ্বীপের আদি নাম বদলে রাখা হয় অ্যাডমিরাল দ্বীপ। কোনো কোনো দ্বীপ পর্তুগিজ নাবিকদেরও চোখে পড়ে। তারা এই দ্বীপপুঞ্জের নাম করে অ্যাস্টে ইরমাস, 7 বোন, এবং অসিরমাউস, 7 ভাইরা। নানান দেশের জলদস্যুরাই এই নির্জন দ্বীপপুঞ্জে তাদের গোপন আস্থানা গড়ে তোলেন। এই দ্বীপপুঞ্জ চালু জলপথের উপর নয় বলেই তাদের সুবিধেও হতো নানা রকম। বহু জলদস্যুর গুপ্তধন এখনও পোতা আছে এই সেশেলস দ্বীপপুঞ্জের নানা দ্বীপে, এমনই শুনতে পাওয়া যায়। 15 শতাব্দীর মাঝামাঝি অ্যালবার্ট ক্যান্টিনো নামের এক মানচিত্রী, যিনি প্লেন স্পিয়ার্সের প্রবর্তক, তার আঁকা মানচিত্রে প্রথম সেশেলসে আঁকেন। তার অনেক পরে 16 শতাব্দীর গোড়াতে ইংরেজ বণিকদের একটি দল যখন ভারতের পশ্চিম উপকূলের সুরাটের দিকে বাণিজ্য করার উদ্দেশ্যে আসছিলেন তখন তাদের চোখে পড়ে যায় এই সেশেলস দ্বীপপুঞ্জ। এক ইংরেজ সাহেব জন জর্ডেইনের লেখা সেশেলস সম্বন্ধে বিবরণ প্রথম প্রকাশিত হয় 1905 সালে। তারপর ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠার ব্যাপারে শোলস নয়, খ্রিস্টাব্দে অ্যাসেনশন এবং গুড হোপ জাহাজে করে কিছু ইংরেজ ব্যবসায়ী
সেশেলসের মাহে ও অন্য একটি দ্বীপে নেমেছিলেন। তারপর 1700 শতাব্দীর মাঝামাঝি ফরাসিরা এসে বলতে গেলে সেশেলসের রীতিমতো একাধিপত্য জারি করে। জাঞ্জিবার থেকে তারা বারবার আক্রমণ করে পুরো দ্বীপপুঞ্জের মালিক বনে যান। সবচেয়ে আগে যে দ্বীপটি তারা দখল করে তার নাম সেন্ট অ্যানে আইল্যান্ড। এখনও দ্বীপটি ওই নামেই পরিচিত। তখন ফরাসি রাজত্বের প্রথম ভাগ। ফরাসি দেশের কন্ট্রোলার জেনারেল যিনি ছিলেন তার নাম ছিল ভাইকাউন্ট মোরেদা সেশেলস। তার নামকরণে জয় করা নতুন দ্বীপপুঞ্জের নাম রাখে ফরাসিরা সেশেলস। কিন্তু তখন ওই দ্বীপপুঞ্জে কোনো জনবসতি ছিল না, আদিবাসী বলতেও কেউ ছিল না। ফরাসিরা তাই মধ্য পূর্ব আফ্রিকা, মরিশাস এবং ফরাসি দেশ থেকেও অনেক পরিবারকে এনে এখানে বসতি করিয়ে দারুচিনি, নারিকেল, তামাক, তুলো ইত্যাদি চাষ শুরু করলো। কিন্তু হলে কি হয়, তার বছর 50-এর মধ্যে ইংরেজরা এসে ওই দ্বীপপুঞ্জ ফরাসিদের কাছ থেকে কবজা করে নিল। তারও কিছু পরে কিছু ভারতীয় এবং অবাককাণ্ড চীনেরাও এসে হাজির হলো। তার ফলে কালো, সাদা এবং বাদামি নানা রঙের মানুষের বাসভূমি হয়ে উঠল সেশেলস। তবে যেহেতু আফ্রিকানরাই শ্রমিক হিসেবে বেশি সংখ্যাতে এসেছিল, তাদের প্রভাবেই এখনও তাই বেশি আছে। কোন ভাষাতে কথা বলে সেশেলস দ্বীপপুঞ্জের মোশেরা? আমি জিজ্ঞেস করলাম। ভাষা চলে সেশেলসে 3টি, ফরাসি, ইংরেজ এবং সোয়াহিলি। বাহাদুরি করে বললাম আমি। রিজুদা আমার বাহাদুরের মাথাতে জল ঢেলে দিয়ে বলল, না রে, এখানে সেই মিশ্র ভাষার নাম ক্রেওল। তাতে সোয়াহিলের প্রভাব আছে কিনা আমি জানি না, কিন্তু ফরাসি ভাষার প্রভাব বেশ আছে। তবে ইংরেজের প্রভাবও কিছু আছে। ভাষাতত্ত্ববিদেরা সঠিক বলতে পারবেন। ক্রেওল এক খিচুড়ি ভাষা, তবে ওই 3 ভাষাই সরকারিভাবে স্বীকৃত। বম্বেতে সান্টাক্রুজ এয়ারপোর্টে নেমে শাটল বাসে উঠে সাহারা এয়ারপোর্টের দিকে যখন আমরা যাচ্ছি, তখন ভটকায় প্রায় চিৎকার করে উঠল, এই রে রিজুদা, কেলো হয়েছে, আমাদের সুটকেসগুলোই নেওয়া হলো না। আমি বললাম, ওগুলো চলে যাবে আমাদের নতুন প্লেনে। তোর মাথা ব্যথা নেই? তোর হ্যান্ডব্যাগটা নিয়েছিস তো? হ্যাঁ, এই তো। তাহলেই হবে। ভটকাই বলল, আচ্ছা রজুদা, সেশেলসে যাওয়ার কারণটা কি, তার আভাস তো কিছু দেবে। তোমাকে মিস্টার পপাদু কি ভূগোল পড়াতেই নেমন্তন্ন করেছেন, না ইতিহাস? রিজুদা ভটকায়ের কথাতে হেসে ফেলল। রিজুদা হাসে কম, কিন্তু হাসলে দারুণ দেখায়। আমি বললাম, তোর মুখের ভূগোল পাল্টাবে এবারে মসিয়ে পপাদু, তাই তো রিজুদা তোকে নিয়ে এসেছে এবারে। রহস্য সবের জমাট বাঁধছে। একবার এসে সে রহস্যের ফোড়া ফাটানো যাবে কিনা তাও বলতে পারছি না, তবে রহস্য অবশ্য আছে। নইলে মিস্টার পপাদু ওখান থেকে পুরো ভারতবর্ষ পেরিয়ে পূর্ব প্রান্তের কলকাতাতে এসে পৌঁছাবেন কেন হ্যাচর প্যাচর করে এই রজুবশের ডেরাতে? টার্মিনাল বিল্ডিংয়ে ঢুকে রিজুদা বলল, একসঙ্গে থাকবো না কিন্তু আমরা, এবার থেকে একটু ছাড়া ছাড়া থাকবো, যেন একে অন্যকে চিনি না, অথচ নজর রাখবো অন্য দুজনের ওপরে প্রত্যেকেই। পীরের লোকজন এখানেও থাকতে পারে। বললাম, এবার আমার হেয়ালি ঠেকছে, যা বলবে তা একটু খুলেই বলো না রেজুদা। এই পিয়েরিটি আবার এলো থেকে? এক পপাদুকে নিয়েই তো ভটকায় হয়রান। বলবো, সবই বলবো যথাসময়। তারা কিসের? বম্বে থেকে প্লেন ছাড়লেই তো 4.5 ঘন্টাতেই পৌঁছে যাব একেবারে অপারেশনাল এরিয়াতে। তখন যদি সব জানা না থাকে তাহলেই তো করাকপিংটা আবার কি জিনিস? আপনারা শুনছিলেন বুদ্ধদেব গুহের লেখা রিজুদা সিরিজের উপন্যাস রিজুদার সঙ্গে সেশেলসে পর্ব 1। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।